বিয়ে করে তোমার বর তোমাকে রেখে পালিয়েছে? ভয়ে ভীত বিহ্বলিত মেয়েটা চোখের অশ্রু ভেতরে উদ্গীরণ করার চেষ্টা করে কম্পিত গলায় বলল, না সাহেব, উনি পালাননি। আমার মনে হয় উনি বিপদে পড়েছে। বলা শেষ করার আগেই এদিক ওদিক তাকালো মেয়েটা। শত্রু? কেমন শত্রু? শত্রু হলে তোমাকেও তুলে নিয়ে যেত না? তোমাকে রেখে যাবে কেন? মেয়েটা ভীত সন্ত্রস্ত হয়ে ডানে বামে তাকায়, তারপর ঠোঁট ভেঙে কাঁদে। পরনে লাল টকটকে বিয়ের শাড়ি, মাথায় করবি বন্ধ চুলের সাথে আটকানো একটা জবনিকা, নাকে ছোট্ট একটা সোনার নাক ফুল, গলায় সোনার চেন, হাতে দুটো চিকন মালা, সেটা স্বর্ণের। মাথায় সোজা সিঁথি, সিঁথি বরাবর পরা টিকলিটা বাঁকা হয়ে আছে। অল্প বয়স্কা মেয়ে, দেখতে ভারী সুশ্রী, দেহের আঁটঝাঁট বাঁধুনি, তেজোদীপ্ত চোখ, এক কথায় লাবণ্যময়ী। মেয়েটার রূপে মোহিত হয়ে হয়তো ছেলেটা তাকে পালিয়ে বিয়ে করেছে। তোমরা কি পালিয়ে বিয়ে করেছো? প্রশ্নটায় মেয়েটা লজ্জা পেল। লজ্জায় সংকোচে আরক্তিম হয়ে বুকের চিবুক ঠেকিয়ে মাথা দোলালো। কয়েকটা উৎসুক চোখ মেয়েটার দিকে তাকিয়ে আছে। নাগরঙ্গ পশ্চিম আকাশে সূর্যের বিদায় লগ্ন জানান দিচ্ছে রাতের আগমন। শাহজাহান সুলতান বহুদিন পর নিজ বাড়িতে ফিরছেন পলাশপুর থেকে। নিজ বাড়ি রূপনগরে। পলাশপুর থেকে রূপনগরের ফেরার পথে নদীর পাড়ে দাঁড়িয়েছিল তাদের কাঙ্ক্ষিত ট্রলারটির জন্য। ট্রলার আসতে দেরি হওয়ায় চুরুট টানছিল একপাশে দাঁড়িয়ে। বর্ষার পানিতে নদীর পানি টইটুম্বুর। একপাশে মালবহনকারী জাহাজে মালামাল তুলছে জাহাজ খালাসিরা। বেশ হাঁকডাক পারছে কর্মীরা। সবার পরনে লুঙ্গি। তিনি লক্ষ্য করলেন নদীর পাড় ঘেঁষে ভয়ে জুবুথুবু হয়ে দাঁড়িয়ে থাকা কন্যাটি লুঙ্গি পরিহিত লোকগুলোর কুদৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে মাথার ঢাকা লাল অবগুণ্ঠন দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করছে, আর হালকা কাঁপুনির সাথে সাথে হালকা হালকা কাঁদছে। বড়ই মায়া হলো শাহজাহান সুলতানের। ওনারও মেয়ে ভাইঝি আছে মেয়েটার বয়সী। অনেকদিন মেয়েদের হইচই কানে বাজে না। আজ আব্বাজানকে দেখে তারা কতই না খুশি হবে। তিনি এগিয়ে গিয়ে সস্নেহে মেয়েটির কাছে সমস্যার কারণ জানতে চাইলে মেয়েটি সব বৃত্তান্ত উল্লেখ করে নির্ভয়ে। যদিও মনের ভেতর কু ডাকছিল, কিন্তু উপায় নেই। রাত নেমে গেলে সে বিপদে পড়বে তা নিশ্চিত। উনি তাকে ফেলে কোথায় চলে গেল? মানুষটার কোনো বিপদ হলো না তো? অজানা আশঙ্কায় মেয়েটার গলা শুকিয়ে এলো। তন্মধ্যে মোটা গলায় কে হাঁক ছেড়ে বলল, বড়বাবু, ট্রলার আইয়া পড়ছে, তাড়াতাড়ি আহেন। শাহজাহান সাহেব ওনার লোকগুলোকে ডেকে ইশারা করলেন ওনার জিনিসপত্র মালামালগুলো ট্রলারে তোলার জন্য। লোকগুলি জিনিসপত্র নিয়ে যাওয়ার সময় মেয়েটির দিকে পলক তুলে সন্ধিহান দৃষ্টিতে বার কয়েক তাকালো। তাদের চাহনি দেখে ভয়ে সিঁটিয়ে গেল মেয়েটি। চুরুটের গন্ধে দম বন্ধ হয়ে এলো মেয়েটির। শাহজাহান সাহেব ধোঁয়া উড়িয়ে বললেন, রাত নামছে মেয়ে, কি করবে কিছু ভেবেছো? এখানে এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? তোমার বর কি আসবে? মেয়েটি কাঁপতে কাঁপতে দ্বিধাগ্রস্ত হয়ে বিপন্ন কণ্ঠে বলল, জানি না। উনি আমাকে বলেছিলেন আধ ঘন্টার ভেতরে আসবে। গিয়েছিলেন ভাঙতি পয়সার জন্য। ওনার কাছে গোটা পয়সা ছিল, কিন্তু মাঝিরা নিতে চাইছিল না। একটা বৃদ্ধা মহিলাও তার দু নাতি ছিল, তাদের সাথে রেখে গিয়েছে। উনি যাওয়ার ঘন্টা খানেকের পর বৃদ্ধাকে নিয়ে তার নাতিরা চলে যায়। আমি একা হয়ে পড়ি। মেয়েটা কাঁদতে চাইছে না, কিন্তু কান্না আটকে রাখতেও পারছে না। ভবিষ্যৎ আশঙ্কায় সে দিশেহারা হয়ে পড়েছে। শাহজাহান সাহেব আরো একটি চুরুট ধরালেন। বললেন, তোমরা যাচ্ছিলে কোথায়? নির্বোধের মতন তাকালো মেয়েটি। নদীর ওপারেই যাচ্ছিলাম। ওপারে কোথায়? মেয়েটার উত্তর দিতে পারল না। আজব মেয়ে তো তুমি, নিজের শ্বশুর বাড়ি জানো না? কোথায়? ওনার তো ঘর বাড়ি নেই।
ওনার দুকুলে কেউ নেই। বিয়ের পর অন্য একটা গ্রামে চলে যাব, এইটুকু বলেছিলেন আমায়, যাতে আমার চাচা খোঁজ না পায়। আমাকে তো বিপাকে ফেলে দিলে মেয়ে। তোমাকে একা রেখে কিভাবে যাই আমি? এসব জায়গা খারাপ। আর তুমি তো যুবতী মেয়ে, লোকজন তো তোমাকে চোখে গিলে খাচ্ছে। কথাটাই বোধহয় মেয়েটি অপমানিত বোধ করলো, কিন্তু তা বোধগম্য হলো না শাহজাহান সুলতানের। মেয়েটা পায়ে লাল ফিতার জুতা, পায়ের অঙ্গুলি আলতায় রাঙানো। উনি মেয়েটাকে আপাদমস্তক দেখে বললেন, তোমার বাড়ির ঠিকানা বলবে? না না, তার আতঙ্কিত গলার স্বর বলে দিচ্ছে সে বাড়ি ফিরতে চায় না। আপনি চলে যান, আমি ওনার জন্য অপেক্ষা করব। বোকা মেয়ে, কতক্ষণ অপেক্ষা করবে? তুমি বরং আমার সাথে চলো, আমি রূপনগরে যাচ্ছি। এখান থেকে 2 গ্রাম ফেলে রূপনগর। এখানকার স্থায়ী বাসিন্দাদের বলে যাই তুমি রূপনগরের সুলতান মহলে যাচ্ছ। তোমার বর যদি এসে খোঁজ করে, ওরা বলে দেবে তুমি রূপনগরে আছো। অংশুমালীর বিদায় লগ্নকে সাক্ষী রেখে সদ্য বিবাহিত স্বামীর কথা ভুলে ফুঁপিয়ে কেঁদে উঠে বর্তমান ভবিষ্যতের নিশ্চয়তা অনিশ্চয়তা ওপরওয়ালার হাতে ছেড়ে দিয়ে পিতৃসম মানুষটার কথায় মাথা দোলালো মেয়েটি। বলা হয়নি, রক্তরঙে সজ্জিত বিপদগ্রস্ত স্বামীকে নিয়ে উৎকণ্ঠিত মেয়েটির নাম অপরূপা। দেখতে সে তার নামের মতো হলেও জীবনটা তার রঙিন পেতে পেতে কেমন কুহেলিকাবৃত অন্ধকূপে ডুবে গেল। ট্রলারে উঠে জড়সড় হয়ে এক কোনায় হাত পা গুটিয়ে বসে সে রাতের খোলা আকাশ দেখে। চোখের কোল বেয়ে অহর্নিশ পড়তে থাকে অশ্রু। এমন একটা জ্যোৎস্না ভরা রাতে তার মাথাটা থাকার কথা ছিল স্বামীর বক্ষস্থলে। তার জীবনের মধুময় দিনগুলো আসার আগেই কেন অমাবস্যার রাত নেমে এসে ঝাঁপি নামায়, জানে না সে। মায়ের প্রথম সন্তান সে। এমন এক পূর্ণিমার রাত্রিরে মায়ের কোল আলো করে সে জন্ম নেয়। তার জন্মে কেউ খুশি ছিল না। সবাই আশা করেছিল একটা পুত্র সন্তান, কারণ তার বাবা একজন অসুস্থ মানুষ ছিলেন। বুড়ো বয়সে বিয়ে করে তার মাকে। বাবার কিছু হয়ে গেলে মা সন্তানের মুখ চেয়ে থেকে যাবেন, এই ভেবে পুত্র সন্তান আশা করেছিলেন সকলে। কিন্তু অপরূপার জন্মের পরে সবাই অসন্তোষ প্রকাশ করে, এমনকি জন্মদাত্রী মাও। একমাত্র দাদি জানি তাকে বুকে আগলে নেয়। তারপর বছর খানেকের পর বাবাও মারা যায় হৃদরোগে। মাকে বিয়ে দেওয়ার হয় অন্যত্র। দাদির কাছেই সস্নেহে লালিত হয় সে। দাদির চোখের অমূল্য রতন হলেও চাচা চাচিদের চোখে যেন ছিল তার জন্য ভৎসনা, তুচ্ছতাচ্ছিল্য আর বাঞ্ছনা। কার গরুকে কে খড় দেয়, তাদেরও অভাবের সংসার। তারপর দাদি মারা গেলেন, চাচার ঘরেই তার ঠাঁই হয়। তার বাবার সমুদয় সম্পত্তির তার 18 বছর হওয়ার পরপরই চাচা চাচি নিজেদের নামে লিখে নেওয়ার চেষ্টা চালায়। সম্ভব হয় না। অপরূপা ততদিনে বুঝতে শিখেছে এদের সোজা রাখতে হলে সম্পত্তি ধরে রাখতেই হবে তাকে। অপরূপা সেই জোর দেখিয়ে টিকে থাকে চাচার সংসারে। তারপর সারা দিন গাধার মতন খাটে, আর কপালে জোটে তিক্ত গালাগাল আর দুমুঠো ভাত। ছোটবেলায় একদিন মাকে চিঠি লিখেছিল সে। মা ফের চিঠি পাঠিয়েছিল। খুব খুশি হয়ে অপরূপা চিঠি খুলতেই অঝরে কাঁদল। মা লিখেছে, তার সংসার জীবনে অপরূপার কোনো ঠাঁই নেই। সে যেন মাকে ভুলে যায়। তার জন্য তিনি নিজের সংসারে আগুন ধরাতে পারবেন না। কম বেশি পড়াশোনা করেছে সে গ্রামের পাঠশালায়, মক্তবে কোরআন শিখেছে। এখন বিয়ের সম্বন্ধ আসে রোজ। অপরূপা লোক সমাগমের আড়ালে থাকতে পছন্দ করে। মানুষকে সে ভয় পায়, মিশতে ভয় পায়। সেই ভীতু মেয়েটির ভালোবাসা মায়া মমতাহীন জীবনে একদিন বসন্ত আসে।
এক বসন্ত বিকেলে তার বিষাদময় জীবনে আগমন ঘটে এক আগন্তুকের। জীবনের প্রতি তীব্র বিতৃষ্ণায় মুগ্ধ হওয়া অপরূপাকে সে বাঁচতে শেখায়, বাঁচার স্বপ্ন বুনতে শেখায়। সে কেন হুট করে তাদের জীবনে এমন পরিণয় লগ্নে এসে আড়াল হলো, অপরূপার সত্যিই জানা নেই। এই মেয়ে চিরা দই খাবে? অপরূপা চমকে উঠে চোখের জল লুকানোর চেষ্টা করে। অপরূপার সামনে বসে শাহজাহান সাহেব বলেন, আরে মেয়ে, কাঁদছো কেন? বরের জন্য? বরকে খুব ভালোবাসো বুঝি? অপরূপা ঠোঁট টিপে কেঁদে মাথা দোলায়। সে ভালোবাসা কি জানে না, তবে মানুষটার সাথে সে সংসার করার স্বপ্ন দেখেছিল। তাদের টিনের চালের একটা ঘর হবে, ঘরের সামনেই একটি পদ্ম পুকুর থাকবে। বৃষ্টির দিনে চালে পড়া বৃষ্টির শব্দ শুনতে শুনতে সে মানুষটার বুকে ঘুমাবে। পদ্ম পুকুরে সাম্পান নিয়ে ঘুরে বেড়াবে সকাল সন্ধ্যা। একসাথে রৌদ্র গায়ে মাখবে, একসাথে ভিজবে। কত সুখময় মুহূর্ত হয়ে উঠবে সেসব। ওর সম্পর্কে কতটুকু জানো? অপরূপা বলে, যতটুকু জানলে একটা মেয়ে তার সাথে সংসার দেখা করার স্বপ্ন দেখে। শাহজাহান সাহেব কি বলবেন খুঁজে পেলেন না। অপরূপার মাথা হাত বুলিয়ে বললেন, কান্না থামাও, আমার সাথে সহজ হও। নাও চিঁড়া দই খাও। পথে খাবো বলে নিয়েছি, আমি আবার খুব খাদ্যরসিক। তোমাকে নিয়ে বাড়ি ফিরে বেগমের হাতে বানানো মিষ্টি খাওয়াবো তোমার বিয়ে উপলক্ষে। মানুষটার কথায় অপরূপার ঠোঁটের কোনায় ঈষৎ হাসি দেখা মিললেও তা আবার নিভে গেল। কেঁদো না, ব্যবসায়িক খাতিরে অনেক দূর পর্যন্ত হাত আছে আমার। আমি তোমাকে তোমার স্বামীর কাছে ফিরিয়ে দেব, আমার উপর বিশ্বাস রাখো। স্বাভাবিক হওয়ার চেষ্টা করে চিরাদই মুখে দিয়ে অপরূপা জানতে চায়, আপনার বাড়িতে কে কে আছেন? সে এক বিশাল সাম্রাজ্য, আমার গেলেই দেখতে পাবে। চাঁদের আলোয় পানি ডুবুডুবু আর খোলা আকাশ দেখতে দেখতে ঘুমিয়ে পড়ল অপরূপা। চমকে উঠল শাহজাহান সাহেবের সাথে থাকা লোকাল স্কোয়ারের চেঁচামেচির আওয়াজে। আইসা পড়ছি, এই ছেড়ি নাইমা পড়ো, অনেক ঘুমাইছ, এই সুন্দর কইরা কথা বল। কৃষ্ণবর্ণের লোকটা লজ্জা পেয়ে মাথা চুলকে বলল, জি হুজুর। মাইয়াডারে নিয়ে গেলে মা বেগম কিছু কইব না? কোথাকার মাইয়া, চেনা যায় জানা নাই। তোদের মারে কি তোরা এই চিনছস? সে কুকুর বিড়াল রে পর্যন্ত আশ্রয় দেয়। তোরেও তো দিছে, মতি বানুরেও তো দিছে, এই মেয়েটারেও দিবে। বেশি প্যাঁচাল না পেরে এসব নামা। অপরূপা দুরু দুরু বুকে চোখ বুলালো নদীর পাড়ে। অনেক লোকজন, তার মাঝে সে এক অজানা অপরিচিত মানবী। পুরুষের গম গম আলো গলার স্বর তার ভয় বাড়িয়ে দিল। তীক্ষ্ণ চোখ মেলে সে দেখতে লাগলো তার স্বামী নামক পুরুষটি সেখানে তো নেই। কি হলো নামও? শাহজাহান সাহেবের পিছু পিছু নিজের পুঁটলিটার সাথে নিয়ে কাঠের সিঁড়ি দিয়ে ট্রলার থেকে নামার সময় তেসরা ভাবে পা পড়ায় মেয়েটির পায়ে পেরেক লেগে পাটা কেটে গেল। আর্তস্বরে ও মা গো বলে উঠতেই বাকিরা পিছন ফিরে তাকায়, বিরক্তিসূচক শব্দ করল। শাহজাহান সাহেব এগিয়ে এসে মেয়েটিকে তুলল। রক্ত গড়াচ্ছে। উদ্বিগ্ন গলায় বললেন, অনেক রক্ত পড়ছে তো দেখি। এই কার কাছে পানি আছে, দ্রুত পানি আন। অপরূপাকে ধরে উনি তীরে নামালেন। মেয়েটার চোখ মুখ স্বাভাবিক হয়ে গিয়েছে, যেন কোনো ব্যথা নেই। ওনাকে অস্থির হতে দেখে অপরূপা নিজেকে সামলে বলল, সামান্য রক্ত, কিছু হবে না, আপনি অস্থির হবেন না। পানির বোতল নিয়ে এসে অপরূপাকে দিলেন উনি।
অপরূপা ঢক ঢক করে পানি খেয়ে শাহজাহান সাহেবের পিছু পিছু হাঁটা ধরে। মালামাল বহন করা লোকটা এসে অপরূপার পাশ ঘেঁষে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে বলল, হুজুর আপনি আগান, আমি এই ছেঁড়ির লগে আছি। অপরূপা লোকটির দিকে তাকিয়ে কড়া চোখে তাকায়। লোকটা হাসি কপট চেহারার মুহূর্ত মলিন হয়ে আসে, খানিকক্ষণের জন্য হলেও ভীরু হয়। তারপর ভাবে, হুজুরের আশ্রিত হয়ে যাচ্ছে, তাও তেজ কেমন, সুযোগ পেলেই তো এর তেজ বাইর কইরা আনবে সে। অপরূপাকে দাদি বলেছিলেন সবসময় শক্ত থাকতে, যাতে তাকে কেউ ভীতু না ভাবে। সে শক্ত থাকবে ভাবে, কিন্তু পরক্ষণে মনটা তার দুর্বল হয়ে পড়ে। সে কান্না চেপে রাখতে পারে না, দুর্বল আপনা আপনি প্রকাশ পেয়ে যায়। অচেনা অজানা পিতৃতুল্য একজন মানুষকে ভরসা করে অপরূপা এগোতে লাগলো সামনের দিকে। জানা নেই এরপর কি হবে, কতদিনই বা আশ্রিত হয়ে এই মানুষটার বাড়িতে থাকবে সে। অপরূপা ভাবতে ভাবতে সবার সাথে সাথে পৌঁছে যায় একটি প্রকাণ্ড বাড়ির সামনে। প্রচুর উঁচু প্রাচীর দিয়ে ঘেরা সাবেকি বাড়িটা ঘন সবুজ গাছগাছলি আর লতাগুল্মে আচ্ছাদিত। বাড়ির ভেতর থেকে কাজের লোকগুলো ছুটে এসে হাতাহাতি করে মালামাল আর জিনিসপত্রগুলো বাড়িতে নিয়ে ঢোকে। মুখে মুখে ছড়িয়ে যায় এক বধূ এসেছে বড়বাবুর সাথে। মেয়ে মহিলা দরজায় এসে দোরগোড়ায় এসে দাঁড়ায়, হতবাক হয়ে তাকিয়ে অপরূপাকে দেখছে। এত গভীর রাতে এক দৃষ্টিনন্দন সুন্দরী কন্যা নিয়ে হাজির ষাটোর্ধ্ব বয়সের মানুষটা। ফিসফিসানি শুরু হতে হতে অন্দরমহল পর্যন্ত গড়ায়। শাহজাহান সাহেবের স্ত্রী বেগম খাদেজা চেঁচায় আর বিলাপ করতে থাকে, এই বয়সে এসেও এমন দিন দেখতে হলো। হে পরওয়ারদিগার, তুমি আমায় তুলে নিলে না কেন? সবাই অপরূপাকে দেখতে ব্যস্ত। অপরূপা তখন মুগ্ধ চোখে বাড়িটির